সরজু আর সরজুর বেটা নেই। সে কি এই অবস্থায় কোথায় গেল? আর গেলই বা কি করে? সেটাই তো আমাদের প্রশ্ন চন্দর। তোর বউ কোথায় রে? তাকে দেখছি না কেন? কেন সরজু বউকে না পাওয়ার সঙ্গে রানীর কি সম্পর্ক? এই তো ছোট বৌমা। ছোট বৌমা, তুমি এখন এই কেনে খুকির যে দুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাতাসি দিদি দুধ নিয়ে গেছে। ছোট নাথবো, ছোট তরফ থেকে তো তোমার দিকে আঙুল তুলছে বাচ্চা। তুমি নাকি সরজু আর সরজুর বেটাকে গুম করেছো। আহ মা, চুপ করো দেখিনি। ওরা সে কথা বলেনি বাবা, সে কথা বলেনি ঠিক কথা, কিন্তু যে কথা কয়েছে সেটা একই কথা হলো যুগি। শেষমেশ এই বদনামটাও তোরা ঘাড়ে নিলি। দেখো ছোট নাথবো, তোমরা যে দুটিতে কাল রাতে ছিলে নে, সেই কথাটা কিন্তু কানাঘুষো সবাই জেনে গেছে। এখন সত্যি করে বলো দেখি, কাল রাত দুপুরে তোমরা দুটিতে কোথায় ছিলে? কই আমরা আবার কোথায় যাব? আর পদ্মকে রেখে কি কোথাও যেতে পারি আমরা? তাই তো, তুমি তো ঠিকই বলেছো মা। ছোট বৌমা, তোমরা দুটিতে তো মাঝে মধ্যে ছাতে যাও, এতে নজ্জার কি আছে মা? কাল রেতেও যদি দুটিতে ছাতে গিয়ে থাকো, সত্যি কথা বলো দেখিনি। না না মা, আপনি তেনাকে শুধন। তেনাকে শুধিয়েছি বাচ্চা। তোমরা দুটিতে আবার রাত জোটো কি না? একজন মুখ না খুললে তো আরেকজন মুখ খুলবে না। ও মা শোনো না, ছোট বৌমা যখন কইছে সে কিছু জানে না, সে তখন নিশ্চয়ই কিছু জানে না। জানে জানে, সে সব জানে, ইচ্ছে করে কইছে নে। দেখো ছোট না, তুমি যত চুপ করে থাকবে, ওই ছোট বউ কিন্তু তত বেশি গজরাবে। তার মুখে যা আসবে সে তাই বলবে। তার মুখে তো আবার কোনো লাগাম নেই। তারা তো ভুলেই যায় তারা ছোট তরফে। আজ পিতরামের জন্যই ওদের এত বল চাল। আর আজ সুযোগ পেয়েছে না, তাই তোদের দিকে আঙুল তুলছে, বুঝলি যোগী? কথায় বলে, যা শিল যা নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। যাকে তোরা যা ভালো বুঝিস পর, আমার আর মা, মা শোনো, এখন রাগ দেখিয়ে চলে যাওয়ার সময় নয়। আগে আগে সরজ বউয়ের খবর কথা পেতে হবে। ছোট বৌমা, সরজ বউ তার বেটাকে নিয়ে কোথায় চলে গেল বলো দেখিনি? বড় চিনতে হচ্ছে মা। ও মা, মা গো শোনো। আমায় মাফ করবেন মা, আমি জানি সবাই খুব চিন্তা করছেন, কিন্তু যতক্ষণ না ঠাউরপো আর ছোট করিমা মাথা কুটে মরছে সরজুর জন্যে, ততক্ষণ সরজু ফিরবে না, সে সেখানেই থাকবে। অভয়, এ বড় তরফেরই কাজ, আমার কথা মিলিয়ে নিস। ওরে বাইরের কারোর ক্ষমতা হবে না মার বংশের বউ বাচ্চাকে গায়েব করার। আর আমাদের বই বা কেন আতুর ঘরের বাচ্চাকে নিয়ে এইভাবে চলে যাবে? আর যাই হোক, তার স্বভাব চরিত্রের দোষ আছে এমনটা তো কেউ করে। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথায় সব দিকটা ভাবতে হবে। বড় তরফকে দোষ দিলেই হবে না, প্রমাণ নেই। আমি ভাবছি বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এদিকে দাদা বৌঠানের কোনো হেলদোল নেই। অন্য সময় হলে তো বাড়ি মাথায় করতো। ওই বউ মহাধরিবাজ, মহাধরিবাজও যেই দেখেছে নিজের ছেলে হচ্ছে না, উনি আমাদেরটাকে গুম করে দিল। না না, গুম করেনি, সরজুকে অন্য জায়গায় সরিয়ে রেখেছে। অন্য কোনো মতলব আছে, কিন্তু মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি। আমার বাচ্চার কোনো ক্ষতি করবে বলে তো আমার মনে হয় না। ক্ষতি করবে বলে মনে হয় না? ওরে ওদের অত ভালো পাবিস নে অভয়। তুই 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 আমার কথা শোন বাপ, আমার কথা শোন। তুই এক্ষুনি যা, এক্ষুনি কি ওদের জিজ্ঞাসা কর কি করেছে ওরা আমার নাতির সঙ্গে, কেন করেছে। তুমি
তুমি সত্যি জানো না আমার বউ আর বেটা কথা? দেখো দাদা, কিছু লুকিও না। চন্দন, মিছে কথা বলিস রে বাপ, এতে যে পাপ হবে। তোর বেটা হয়নি বলে তুই অন্যের বেটার ক্ষতি করবি কিছু মনে করে নে, এতে শান্তি পাওয়া যায় না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দাদা এইভাবে চুপ করে থেকো না, তুমি আমাদের মনের অবস্থা বুঝতে পারছো না। বলো ওরা কোথায়? ছোট করিমা, আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তার কারণ অভয়ের স্ত্রী আর তার ছেলের কোনো ক্ষতি হোক সেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি, আর ভাববও না। কিন্তু অভয়ের প্রশ্নের উত্তর আমি দেব। কি অভয়, আজ হঠাৎ করে সরোজ বউয়ের খবর পাওয়ার জন্য এত উতলা উঠলে যে? সে তোমাকে ব্যাটা দিয়েছে বলে? একটা দুধের শিশুকে বড় করে তোলবার জন্য তার মাকে প্রয়োজন, কি তাই তো? কোনোদিন তাকে এতটুকু সম্মান দাওনি স্ত্রী হিসাবে, সারাক্ষণ তাকে পায়ের তলায় রেখেছো। একটা স্ত্রী লোকের যে সম্মান বলে কিছু আছে সেটা তোমাদের মতো পুরুষদের মাথায় কখনো আসেই না। চোখ বুঝে খুব লম্বা চড়া জ্ঞান দিচ্ছ না? সোজা কথাটা বলো, সরজু কোথায়, আমার বেটা কোথায়? সেই খবর তো তোমাকে দেওয়া যাবে না ঠাউরপো। শুধু এইটুকু জেনে রেখো, সে যেখানে আছে তার কোনো বিপদ হবে না। এ কথার মানে কি বউ? চন্দন, ফুল ঠাকুমা, অভয়ের স্ত্রী এবং তার ছেলে নিরাপদে আছে, সুস্থ আছে। তুমি জানো না ফুল ঠাকুমা, অভয় তার কি দশা করেছিল। সে ভয়ে অত্যাচারে অস্থির হয়ে নিজের বেটাকে গঙ্গার জলে উৎসর্গ করবে বলে মানত করে বসেছিল। বলছিস কি চন্দন? হ্যাঁ খুড়িমা, সরোজের মাথা ঠিক ছিল না। সে বারবার বলছিল তার বেটা যদি না বাঁচে তবে আপনারা ওকে বাড়ির থেকে তাড়িয়ে দেবেন। তাই কাল রাতে সে তার বেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছিল। ভাগ্যি ভালো আমি তাকে বেরোতে দেখে নিয়েছিল। এখন তো শব্দ সরোজ বউয়েরই হবে। যাকে আমি তাকে এ বাড়িতে আসতে দিইনি। আগে সে মানসিকভাবে সুস্থ হোক, তারপরে তাকে এ বাড়িতে আনা যাবে। সে নিজের ইচ্ছে মতো বাইরে থাকবে নাকি? সে তো নিজের ইচ্ছে থাকতে চাইছে না। তোমরাই তো তাকে। যাকে দেখো অভয়, এই নিয়ে কোনো গন্ডগোল হোক সেটা আমি চাই না। তাহলে আমি তোমার নামে নালিশ করতে দ্বিধাবোধ করব। তুমি নিশ্চয়ই জানো কোম্পানি বাহাদুর আইন করে সাগরে সন্তান ভাসানোর এই প্রথা বন্ধ করেছে। তোমার স্ত্রী সেই আইন ভঙ্গ করেছে, আর তার দায়ভার তোমারই। তুমি নানা রকম কথার জাল বুনছো দাদা, একবারও বলছো না তারা কোথায়। তুমি এইভাবে আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে ছিনিমিনি খেলতে পারো না। স্পষ্ট বোঝা যাচ্ছে সবই তোমার ষড়যন্ত্র। আমি জ্যাঠামশাইকে সব জানাচ্ছি। সরোজ বউয়ের বাবা এসেছে। বাবা মশাই বৈঠকখানে তোমায় ডাকছে হবে ঠাকুরপো। সাবধান, ওনার কানে কিচ্ছুটি যেন না যায়, নইলে এ বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি যাচ্ছি, অভয় তুইও চ। আপনি তালুই মশাইকে এখানে আসতে বলেছিলেন তাই না? হ্যাঁ রানী, তিনি চান সরোজ বউ আর তার ছেলে তার কাছেই থাকুক। আমার মনে হয় সেটাই সঠিক সিদ্ধান্ত। তাছাড়া সরোজ বউ যদি এ বাড়িতে ফিরে আসে
ছোট খুড়িমা তার উপর কি মানসিক নির্যাতন করবে সেটা একবার ভেবে দেখেছো? আর ওই শিশুটির মাথায় সারাক্ষণ ঠোকানো হবে সেই বংশের একমাত্র ছেলে, আর শেখানো হবে কি করে সম্পত্তির জন্য লড়াই করবে সে। আরে বউ, এত সব কাণ্ডই ঘটে গেল আর তোরা দুটিতে মুখ বন্ধ করে আছিস। আমি তো সবাইকে কইতেই চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে নিষেধ করেছেন। কাল রাতে আমি নিজের চোখে যা দেখেছি, এখনো ভাবলে আমার আমার গায়ে কাটা দিচ্ছে। রঘুবীরের অশেষ দয়া যে সরজুর বেটা বেঁচে গেছে। আমি বরং ঠাউর ঘরে যাই, একটিবার প্রণাম করে আসি। নমস্কার বিআই মশাই। নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? রাম, কালী, বসো 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 বসো। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন মারমশাই? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম আপনি কি আজই নাতির মুখ? হ্যাঁ, আজই দেখব। বড় আশা নিয়ে এসেছি যে নাতির মুখ দেখব বলে। আরে 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 আরে, কল্যাণ হোক বাবা। তা সরজু সুস্থ আছে তো? আর আমার নাতি? সে কেমন হয়েছে? কি করে বলবো? আমি তো আতুর ঘরেই যাইনি, ব্যাটার মুখ এখনো দেখিনি। আমি তো চেয়েছিলাম আমার ঘরেই নাতির জন্ম, তুমিই তো শুনলে না। শুনলাম আপনি নাকি নাতির মুখ দেখতে এসেছেন, তবে একটা মুশকিল আছে দাসমশাই। ওরা তো এখনো আতুরে, তাই বাচ্চা ঘর থেকে বার করা। হ্যাঁ, বরং ওই আতুর উঠে গেলে অভয় নিজে গিয়ে ভাগ। আপনারা যে মিথ্যে বলছেন, আপনাদের কথাবার্তা আর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর কষ্ট করতে হবে না। আপনাদের উদ্বেগ কমাতে জানিয়ে দিয়ে যাচ্ছি, সরজু আর আমার নাতি আমার গৃহেই আছে। আর হ্যাঁ, এখন থেকে তারা আমার গৃহেই থাকবে। এর অর্থ? এর অর্থ তো না বোঝার কিছু নেই অভয়। আমি আমার মেয়ে আর নাতিকে এই মার বাড়িতে কখনো পাঠাবো না। নাতিকে আমিই বড় করব। নমস্কার, চলি মারমশাই। দাসমশাই, দাসমশাই, আপনি এটা করতে পারেন না। আপনি এইভাবে আমাদের বংশের বেটা কেড়ে দিতে পারেন না, এটা অন্যায়। থামুন মশাই। যে সংসারে নারীর মর্যাদা নেই, সেখানে আবার ন্যায় অন্যায়ের কথা। এ নিশ্চয়ই দাদার কাজ। সরজু আর আমার বেটাকে ওই বাপের বাড়িতে দিয়ে এসেছে, আমি ওকে ছাড়বো না। থামো তুমি অভয়। চন্দ্র যদি এই কাজ করেও থাকে, তাহলে কি খুব ভুল কিছু করেছে? সরজ বউকে তো তোমরা পাগল করে তুলেছিলে, এ বাড়ি থেকে চলে গিয়ে ও বরঞ্চ বেঁচে গেছে। তোমার নামে কোনো কাজ শুরু করলে তা
শুভ হয় রঘুবীর, কিন্তু কত মানুষ ঠাকুরের নামে হতম্ব করে চলেছে। অন্ধ বিশেষ অধম্য তিনি যে বলেন তা তো ভুল নয়। আচ্ছা রঘুবীর, তুমি নিজেই ধরাধামে আসতে পারো না অধম্যের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে? ত্রেতা যুগে রাম রূপে, তারপরে কৃষ্ণ রূপে তুমি তো এসেছিলে অধম্যের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে। কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি তুমি এবারেও আসবে, নিজে আসবে তুমি। কিন্তু কোন ঘরে রঘুবীর আসবে তুমি? কোন ঘরে আসবে? কার ঘরে? হে রঘুবীর, কৃপা করো। কামার পুকুরে মাটিতে এই প্রথমবার চাষ করতে চললুম। মা ধরিত্রী যেন সুফলা হন ঠাকুর, এই ধানের চারা যেন ফলবতী হয়, আমার ক্ষেত যেন ধানে ভরে যায়। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। মা, তুমি বাবাকে তাড়াতাড়ি খাবারের পোটলাটা দাও। বাবা, আপনি মাঠে যাবেন তো? হ্যাঁ বাবা, যাবো বই কি, যাবোই তো। জানিস রাম, যখন দেড়ে গ্রামে ছিল না রে, 100 বিঘে জমিতে ধান চাষ হতো, কিন্তু কোনোদিন গিয়ে উঠতে পারতাম না। আর এখানে এই কামার পুকুরে রঘুবীর দিয়েছেন আমাকে 1 বিঘে জমি। তাই ভাবলুম আজকে প্রথম দিন রঘুবীরের নাম করে আমি নিজের হাতে গিয়ে ধান রুইব। আচ্ছা বাবা, 1 বিঘে জমিতে 100 বিঘের ধান হবে? হবে 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 রে, রঘুবীর যা চায় তাই হয়, তাই হয়, তাই হয়। আচ্ছা হয়েছে হয়েছে, এখন কি বাপ ছেলে মিলে গল্প করলে হবে? আপনি আসুন দেখি, মুখে কিছু দিয়ে তারপরে মাঠে রওনা হবেন খন। হ্যাঁ হ্যাঁ, চলো চন্দ্রবাবু, চলো চলো, আজ প্রথম দিন, আমাকে আজকে তাড়াতাড়ি গিয়ে রুইতে হবে। আয় মা কাতু, তুইও মুখে কিছু দিয়ে নিবি, আয় তো দেখি। আর কোনো অভাব থাকবে না তোদের, এই চারা দিয়েই অনেক ফসল ফলবে। মায়া, মায়া, তোমার বেটা কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। মায়া, সে নিজে গিয়ে সরজ বৌমাকে তার বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। সে নিজে এই কথাটা গোপন করেছে, বৌমাকেও কিছু বলতে দেয়নি। তুমি সব জানতে? বড় বৌমা কিছুক্ষণ আগে এসে কইল সে কথা কানা। আচ্ছা, আপনার কি হয়েছে? এতে আপনি এত রেগে গেলেন কেন? রাগ করবো না? কি বলছো কি তুমি? হ্যাঁ, মার বংশের সন্তান হয়ে সে পরিবারের মান সম্মানের কথা একবার ভাববে না? ঘরের কথা তার ঘরে রাখাই উচিত ছিল। কি দরকার ছিল তার দাসমশাইকে এসব কথা গিয়ে বলার? আমার চন্দ্র ঠিক কাজ করেছে। আপনার সঙ্গে এই বিষয়ে একমত হতে আমি পারছি না। একবার ঠান্ডা মাথায় ভাবুন দেখিনি, সরজ বৌমাকে তার বাপের ঘরে না রেখে এখানে যদি ওরা নিয়ে আসতো, কি কাণ্ডি হতো। ছোট সরজ বৌমার পিঠে চেলা কাঠ ভাঙতো। আমি তাকে সবক্ষণ পাহারা দিয়ে রাখতে পারতাম। অভয় ছোট দুজনে মিলে বউটাকে অত্যাচার করতো, মারধর করতো, দেখাতে পারতাম আমরা। কতক্ষণ রক্ষে করতাম মেয়েটাকে। শুনুন, সরজ বউ কেমন পাগল পাড়া হয়ে গেছে। মেয়েটার নাকি কোনো হুঁশ নেই। আর সবকিছু হয়েছে ছোট আর অভয়ের জন্য। সবক্ষণ মেয়েটার কানের কাছে ওরা কইতো, বেটা চাই, বেটা চাই, সুস্থ বেটা চাই।
এমন দশা হয়েছে। আমাদের চন্দর যা করেছে একেবারে ঠিক কাজ করেছে। আপনি তো জানেন ছোট নজর সব সময় ওই বিষয় সম্পত্তির দিকে। তাছাড়া বেআই মশাই সরোজ বৌমার বাপ, সে তার মেয়েকে রক্ষে করতে চাইবে না। তার মেয়েকে নাতিকে ভালো করে রাখবার ক্ষমতা তার আছে। কিন্তু মায়া তা বলে ঘরের বউ আগে না পেরানে বাঁচাটা আগে? আপনি বলুন দেখিনি। ছোটর এবার উচিত শিক্ষে হবে। কথায় বলে না, দাঁত থাকতে লোকে দাঁতের মর্যাদা দেয়নি। ছোট হয়েছে সে অবস্থা। শুনুন, আপনি আপনি এসবের মধ্যে কথা কইতে যাবেন নি। আমিও দেখি শেষ পর্যন্ত কি হয়। তার মানে তুমিও বলছো যা হয়েছে সব ঠিক হয়েছে? যা হয়েছে ভুল কি কিছু হয়েছে? ঠান্ডা মাথায় ভেবে আপনি বলুন না। কত করে ছোটকে বলেছি ঘরের নক্কিকে এমন করে হেনস্থা করিস নে, কোনো কথা কানে তোলে নে। আর এখন সে কাঁদুনি গাইছে। আর আপনি না বুঝে। থাক, যা বুঝার আমি বুঝে গেছি। তোমার কথাই থাকবে মায়া। আমি কালীকে বলে দিচ্ছি সরোজ বৌমাকে যেন এখন বাপের বাড়ি থেকে ফিরিয়ে না নিয়ে আসা হয়। কদিন পর পরিস্থিতি ঠিক হলে তখন ভেবে দেখা যাবে। অশিক্ষা বেরাদার, রাজচন্দ্র, অশিক্ষা। এই দেশটা একেবারে অশিক্ষার অন্ধকারে ডুবে গেছে। একমাত্র শিক্ষার আলোই পারে এদেশের মানুষের মনের অন্ধকারকে দূর করতে। সেই পুরনো সব ধ্যান ধারণা আঁকড়ে বসে রয়েছে মানুষ। মানে ভাবুন না, ব্যাংকের উপকারিতা নির্ভরযোগ্যতা নিয়ে কেউ একেবারে ভাবছেই না। বেরাদার দ্বারকানাথ, এতদিনের অন্ধকার তো আর একদিনে কাটবে না। আমাদেরকে আরো ধৈর্য ধরে বোঝাতে হবে। দাদা রাজচন্দ্র, আপনার কি মনে হয় সেই চেষ্টা আমি করছি না? আমি নিজে জনে জনে গিয়ে বোঝাচ্ছি। কিন্তু ওই দত্ত বাড়ি, ঘোষ বাড়ি, মিত্তির বাড়ি, যাদের কথাই বলুন না কেন, তারা একই কথা বলছে। স্ত্রীধন নাকি বাড়ির বাইরে রাখা যায় না। মাটি গর্ত করে ধন সম্পদ রাখবে, কিন্তু ব্যাংকে রাখবে না। রামমোহন রায় ঠিকই বলেছে, সমাজে নবজাগরণের প্রয়োজন। সব দিক থেকে, শিক্ষা, ব্যবসা, ধর্ম, সমাজ, সব দিকে পরিবর্তন আনতে হবে। ব্রাদার দ্বারকানাথ, রামমোহন রায় বিচক্ষণ মানুষ, আর তাই তো তার মতকে আমরা অনুসরণ করি। আর সেজন্য আমি ঠিক করেছি, আমি আমার স্ত্রীকে লেখাপড়া শেখাবো। ঘর থেকেই শুরু হোক শিক্ষা প্রসারের কাজটা। এদিকে আমার স্ত্রীর মনে গেঁথে আছে যে মেয়েরা লেখাপড়া শিখলেই নাকি বিধবা হয়। এত দিক থেকে তিনি অন্যরকম চিন্তা করেন, অথচ এই সংস্কার থেকে বেরোতেই পারছেন না। রামমোহন রায়ের মুখে শুনেছি আপনার স্ত্রী যথেষ্ট আধুনিক মনস্কা। তবে ব্রাদার রাজচন্দ্র, একটা কথা বলি, মেয়েদের এই সংস্কারের অর্থ আপনি বুঝতে পারবেন না। আমার স্ত্রীর কথাই ধরুন না, পতি দেবতার জন্য নিজে হাতে নানা প্রকারের মাংস রান্না করেন, আর রান্না শেষ হলে ঘড়া ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করেন।
তা সে শীতের মধ্যরাত হলেও। তবে দাদা রাজচন্দ্র, একে আপনি কি বলবেন? আসলে কি জানেন, আমাদের সমাজের মেয়েদের এমন আচার বিচারের মধ্যে দিয়ে বড় হতে হয় যে এই সমস্ত সংস্কার তাদের রক্তে মিশে যায়। কি করছিলিস কি তুই? নিজের ছেলেকে জলে ভাসিয়ে দিচ্ছিলিস? আমি তো বলছি ওর পরিণতি অনেক সুস্থ বেটা হবে। কনকটা ওর কয়ে গেছে। এ বেটা বেশি দিন বাঁচবে না। এই কথা আপনি যথার্থই বলেছেন ব্রাতার দ্বারকানাথ। রানীকে লেখাপড়া শেখাতেই হবে, তা সে যেভাবেই হোক, নইলে তার মনের অন্ধকার দূর হবে না। বলছি এখন আপনি কিছু খাবেন? আমি যাই এই ছেলে থেকে আপনার জন্য খাবার নিয়ে আসি। এসব এসব কি এসব আপনি কি এনেছেন? এসব কি তুমি জানো না? এসব তো অস্পৃশ্য কোনো বস্তু নয়। এসব আপনি কেন এনেছেন শুনি? আপনার মাথায় আবার সেই ভূত চাপলো? রানী, তোমার পরামর্শ অনুযায়ী আমরা ব্যাংক অফ বেঙ্গলের উন্নতির কাজ শুরু করেছি। তুমি তো আমাদের অনুপ্রেরণা জুগিয়েছো। আমার মনে যা এসে আমি শুধু তাই করেছি। এসবের সঙ্গে লেখাপড়ার কি সম্পর্ক শুনি? আরে বাবা, এটাই তো সব শেষ হয়ে যায় না? ব্যাংকিং ব্যবসাটা যে কি করে চলে সেটা তোমাকে জানতে হবে না? নইলে তুমি আমাদেরকে পরামর্শ দেবে কি করে? সেই জন্যই তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। ভাই আপনি এসব বন্ধ করুন। মা কিন্তু খুব রেগে যাবেন। আর আপনি তো জানেন মা কেন বাধা দেবেন, কেন রেগে যাবেন, কেন ভয় পাবেন। রানী, আমি তোমাকে বহুবার বুঝিয়েছি, বহুবার বলেছি এগুলো নিহাতি কুসংস্কার। কিন্তু মায়ের নিষেধ মানে তো কোনো কুসংস্কার নয়। আপনি তো নিজেই জানেন ভাসুরটাও দিদিকে একটু লেখাপড়া শেখাতে কি হয়েছিল। আপনি বলবেন এসবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু মায়ের মন কি মানতে চাইবে? দেখো রানী, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। এই যে আমরা ব্যাংকিং ব্যবসা শুরু করতে যাচ্ছি, সেখানে কত লোক তাদের টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র রাখবে। তুমি কি মনে করো সেখানে বাধা আসবে না? আমি চাই তুমি এসব বাধা পেরিয়ে এগিয়ে যাও, হয়ে ওঠো সকলের কাছে উদাহরণ। এটাই আমার স্বপ্ন রানী। আপনি যা করতে বলবেন আমি সব করতে রাজি, যদি আপনি হুকুম করেন। না রানী, হুকুম নয়। তুমি জানো আমি তোমাকে হুকুম করতে পারি না। এসব এখন থাক। মনে এত বাধা থাকলে কোনো কাজ হয় না রানী। তুমি যেদিন মনে করবে লেখাপড়া শেখা প্রয়োজন আছে সেদিনই শুরু করো। আমি চাই তুমি আইন শেখো, অঙ্ক শেখো, উর্দু, আরবি, ফার্সি শেখো, মন চাইলে গোড়াদের ভাষাও শেখো। রানী, আমি সমাজের আর 5টা মেয়ের মতো করে তোমাকে দেখি না। আমি বিশ্বাস করি তুমি আমাদের ব্যবসায় এমন উন্নতি ঘটাবে যে মানুষ তোমায় দেখলে গর্ব করবে। তোমার মনে আছে রানী রামমোহন বাবু কি বলেছিলেন? রানী রাসমণি, তোমার তুলনা তুমি একদিন রানীর মতো করে নিজের সাম্রাজ্য পরিচালনা করবে। মিলিয়ে নিও। কি করা যায় বলো তো বেরাদার রাজচন্দ্র? ব্যাংক চালানো তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাহায্য ভরসা এসব না পেলে তো ব্যাংক ব্যবসা একেবারে ফেল হয়ে যাবে। আমিও তাই ভাবছি বেরাদার। মানুষ যদি বিশ্বাস করে তাদের টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র ব্যাংকে না রাখে তাহলে তো ব্যাংক চলবে না। ভাবছি যদি
পরিচয় করিয়ে দিই, আমার বাবা মশাই শ্রী প্রীতরাম মার। বাবা মশাই ইনি হলেন ঠাকুরবাড়ির ছেলে দ্বারকানাথ। নমস্কার। বসো বসো বাবা, বসো বসো। আমি ঘরে ঢুকতে ঢুকতে তোমাদের ব্যাংক ব্যবসার কথা শুনছিলাম। মানুষ ভরসা করে ব্যাংকে টাকা রাখছে না, তাই তো? আগে না। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, মানুষ কেন তার জমানো ধন সম্পত্তি ব্যাংকে রাখবে বলো তো? দেখো, আমি তোমাদের বলছি, তোমরা যে রাস্তায় হাঁটছো তাতে তোমরা শুধু শুধু বদনামের ভাগী হবে। মানুষ কি মনে করবে জানো? তারা ভাববে যে তোমরা তাদের জমানো ধন সম্পত্তি চুরি করছো ব্যাংকে রাখার নাম করে। কিন্তু খুড়োমশাই, এই ব্যবসা তো নতুন নয়, এর আগেও হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু চলেনি। চন্দ্র, এ বিষয়ে আমারও সায় নেই। সোনা হলো ঘরের লক্ষ্মী, ঘরের সোনা বাইরে যাবে কেন? কিন্তু বাবা মশাই, আমি তেনাদের হাতে আমার গয়না তুলে দিতে চাই। ব্যাংকে গয়না রাখলে সকলেরই মঙ্গল, ঘরে রাখলে চুরির ভয় থাকবে, আর ঘরে রাখলে লাভটাই বাকি। ব্যাংকে রাখলে চড়া হারে সুদ পাওয়া যাবে। কিন্তু মা লক্ষ্মী, এতদিনের সংস্কার তো মিছে নয়। ঘরের সোনা বাইরে যাওয়া অমঙ্গল। আমায় মাফ করবেন বাবা মশাই, ছোট মুখে বড় কথা কইছি। এবার আমাদের পুরনো ধ্যান ধারণা ছেড়ে বেরিয়ে আসা উচিত। আপনি যে এত বড় সাম্রাজ্য তৈরি করেছেন, তা তো আর এখানেই থামিয়ে রাখলে চলবে না। আমাদের কাজ এই আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া। আমায় ক্ষমা করবেন, আপনার মুখের ওপর কথাগুলো কইছি, কিন্তু আপনার খাটনি তো আর আমরা চলে যেতে দিতে পারিনি। তাই ধন সম্পত্তি আরো বাড়াতে হবে। শুধু আমি নই, মেজখুড়ি মাও ব্যাংকে গয়না রাখতে চান। কোথায় কি কথা বলছিস নাথবু? আমি জানি বাবা মশাইয়ের সামনে কথাগুলো কয়ে আমি বড় অন্যায় করেছি। কিন্তু বাবা মশাইকে আমি ভক্তি শ্রদ্ধা করি বলেই আমি এই কথাগুলো কইল। এবার যদি বাবা মশাই চান আমাকে শাস্তি দিতে, তবে আমি মাথা পেতে নেব। দেখো, মা লক্ষ্মীর কথা আমি ফেলি না, ঠিক আছে? সে যা চাইছে তেমনটাই হবে। ব্রাদার রাজচন্দ্র, আপনার স্ত্রী শুধু আধুনিক চিন্তা ভাবনাই করেন না, তিনি খুব সাহসী, তিনি মহিষী নারী। মেয়েদের এই সাহসটাই দেশে একদিন নবজাগরণ আনবে।
আজকের এই দিনে আপনার স্ত্রী তার সঞ্চিত সমস্ত গয়না ব্যাংকে জমা রাখলেন। আজকের দিনটা আমি ভুলতে পারবো না। হয়তো এটাই নতুন ব্যাংক ব্যবসার সূত্রপাত। ধন্য বেরাদার, ধন্য আপনার স্ত্রী। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি। না মা, নেব। দেখছি সব ব্যাপারে একটু বেশি বোঝো বাচ্চা, পুরুষ মানুষের ব্যবসার ব্যাপারেও বোঝো। কিন্তু বিষয় সম্পত্তি বাড়িয়ে কি লাভ হবে সেটাই বোঝো নে। পাঁচ ভূতে লুটে পুটে খাবে, একটা বেটার জন্ম না দিলে এসব সম্পত্তি রক্ষে করবেটা কে শুনি? আমা তামো দেখিনি। তুমি এমন করে ছোট বৌমাকে কথা শোনাচ্ছ কেন? আরে বাবা, দিন তো আর চলে যাচ্ছে নে। ছোট বৌমা হলো আমার ঘরের নকি। সময় মতো বেটা ঠিক আসবেই। আপনার শরবত। রানী, ওখান থেকে খেরোর খাতাগুলো একটু এনে দাও তো। এক যে ছিল কন্যা, তার দু চোখ জুড়ে মায়ার বাঁধন। রানী, আমি সমাজের আর 5টা মেয়ের মতো করে তোমাকে দেখি না। আমি বিশ্বাস করি তুমি আমাদের ব্যবসায় এমন উন্নতি ঘটাবে যে মানুষ তোমায় দেখলে গর্ব করবে। দেশ জুড়ে হাওয়া ওঠে, নতুন হাওয়া, জাগরণের নব জোয়ার জাগরু, নব জাগরণের জোয়ার উন্মুখ। বলি বাচ্চা, এবারও সেই মেয়েই হলো। অন্যদিকে ঘরের কোণে, অন্যদিকে ঘরের কোণে চিন্তা, গভীর চিন্তা। বংশ প্রদীপ আসবে কবে, গৃহকর্তা গোনেন সেই দিনটা। কে সামলাবে গুরুভার, কে রক্ষা করবে এই বিরাট সংসার, বিরাট সংসার।
প্রৌঢ়ারা ক্রমশ এগিয়ে আসছে বাড়ির চতুর্দিকে। বাবা মশাই ভয় পাচ্ছেন। এবার শুধু সম্পত্তি নয়, পুরো বসত বাটিটাও হাতছাড়া হয়ে যাবে উত্তরাধিকারীর অভাবে। এবার বোধহয় বাবা মশাইয়ের ইচ্ছে পূরণ হবে। দায় ভার মাথায় নিয়ে কন্যা বয়ে চলে তার গর্ভভার। দায় ভার মাথায় নিয়ে কন্যা বয়ে চলে তার গর্ভভার। গর্ভ আসে একে একে, বিধাতা পুত্র না দেন তাকে। কন্যা মনে বয়ে চলে দুঃখ ভার, কে রক্ষা করবে এই বিরাট সংসার? কে রক্ষা করবে এই বিরাট সংসার? বৌমা, মন খারাপ করো নে মা, টাওরকে ডাকো। দেখবে টাওরের ইচ্ছে পরে বা ছেলে নিশ্চয়ই হবে। টাওরকে ডাকো। সে শুভ যোগ, বুক বাঁধে নতুন আশায় গোটা পরিবার। আমার নিজের জন্য চাইছি না, এবার বাবা মশাই চিনতে দূর করো টাওর। পর পর আমার 3 মেয়ে হলো, এবার একটা ব্যাটা দাও। শহর বাড়ির সম্পত্তি রক্ষা করার জন্য নাকি ব্যাটার প্রয়োজন। যে আসছে সে যেন ব্যাটাই হয় টাওর। ভালোবাসার দোলায় বাজে আশার বীণ, ভালোবাসার দোলায় বাজে আশার বীণ।